নমস্কার, আমি শাওলি। আর আজকে সঙ্গে শাওলিতে আমার সঙ্গে আছেন জয়ন্ত দে তারক। জয়ন্ত দা, আপনাদের কাছে আমি হয়তো এই প্রথমবার নিয়ে এলাম এমন একজন কবিকে, যাকে হয়তো আমার সঙ্গে আড্ডা দিতে আপনারা এর আগে দেখেননি। কিন্তু আড্ডাটা দেওয়ার পরে আমি একদম শেষে গিয়ে একটা প্রশ্ন করব আপনাদের জন্য। প্রশ্ন তো থাকবেই আপনাদের জন্য, যেমন থাকে সব সময়। আমি আর কোনো কথা না বাড়িয়ে এমন একজন মানুষের কাছে আজকে চলে যাই সরাসরি, যে মানুষটার সাথে কথা বললে মনে হবে চারিদিকে এত ঝামেলা, এত গন্ডগোল, এটা তো হওয়ারই কথা ছিল না। কি করে, কেন, কি সহজ উপায় বাতলান তিনি, সেটাই তো রহস্য। দেখি, চলে যাচ্ছি সোজাসুজি জয়ন্তদার কাছে। জয়ন্তদার সঙ্গে আজকে আমরা যে বসেছি কতগুলো বই নিয়ে কথা বলবো বলেই। অন্তর দেখা আয়না, যুথচর, নতুন বোধের সাঁকো, কবিতা রকমারি, কবিতার ক, জিরাফ কিন্তু সবই দেখে, এই সমস্ত বইগুলো নিয়ে আলোচনা করতে। একটা লম্বা জার্নি, যে জার্নি অব্যাহত রয়েছে। আমরা জার্নির কথায় আসবো। আগে শুরুর কথা, একদম শুরুতে চলে যাই। সেটা হলো আপনার বাবা মা কলকাতার, হ্যাঁ, আপনি বাগডোগরা হ্যাঁ থেকে বড় হয়েছে। আচ্ছা, জন্ম বাগডোগরায়। বাবা চাকরি সূত্রে গেলেন, আমার দুজনেই ওখানে। আচ্ছা, আমার জন্মটা আমি ওখানেই, বাগডোগরা। আচ্ছা, কেমন লাগে বাগডোগরায় থাকতে? বাগডোগরা থাকতে কেমন লাগে চেয়ে বেশি বাগডোগরা ছেড়ে থাকতে খুব কষ্ট হয়। আচ্ছা, থাকতে তো মানে ওটা যেন আমি মাছ যেমন সাঁতার কাটে জলে, বাগডোগরা বাইরে গেলে যখন বাস বা এয়ারপোর্টে যদি আসি, যখন বাগডোগরার সীমায় ঢুকছে, বাসটা ঢুকুক বা প্লেনটাই ঢুকুক, তখন মনে হয় যেন মাছ জলে আসলো। এটা একটা অন্য অনুভূতি, শব্দে বোধহয় আমি ঠিক বলতে পারবো না, দু এক শব্দে। আচ্ছা, তারপরে বাগডোগরা থেকেও তো কর্মসূত্রে মাঝে মধ্যে এদিক ওদিক যাওয়া হয়, যান? হ্যাঁ, কর্ম তো বটে, আমার অনেক রকম কর্ম আছে। কলকাতা তো আসতেই হয়। কুচবিহার থেকে আমার পাহাড়ে কালিম্পংয়ে আছেন, আমি ওখানেও আমি ইন্টারভিউ করতে গিয়েছিলাম। ওখানে হরকা বাহাদুর আছেন, একজন বিশিষ্ট মানুষ, ডক্টর হরকা বাহাদুর ছেত্রী। ওনার সাথে আমার একটা সখ্যতা আছে। উনি খুব ভালো বাংলা বলেন, সংস্কৃতি প্রেমী মানুষ উনি। আমার কবিতা তো বটেই, আমার কর্মকাণ্ডগুলোর সাথে ভীষণভাবে ভালো লাগার একটা এক্সপ্রেশন দেন আর কি। আপনার কবিতা লেখা শুরু কবে? হ্যাঁ, আমার মনে নেই, ঠিক তো বলতেই পারবো না, তবে একটা চিত্রকল্প আমার মনে আছে। কিরকম? আমার সেই অনেক আগের কথা, তখন আমি ছোট। আমাদের বাড়িতে প্রথমে একটা ছনের ঘরও ছিল আমার ছোটবেলায়। সেটা কোনো এক রাতে ঝড়ে উড়ে গিয়েছিল। আমার কিন্তু এটা গল্পে শোনা কিছুটা মনে হয় যেন। সঙ্গে সঙ্গে বাবা যেখানে চাকরি করতেন, সেখানকার ফুল টেকনিক্যাল টিম এসে পরের দিন আরেকটা টিনের বাড়ি একেবারে বানিয়ে দিয়ে চলে গিয়েছিল। আচ্ছা, এটা আমার মনে আছে। আমি তখন পাশের বাড়িতে গিয়েছিলাম, মা আমাকে নিয়েছিলেন। আমি বোন তখনও হয়নি, আমি এক ভাই এক বোন, তখন আমি একাই। ওই যে ঝড়টা হলো, ওই যে চালাটা উড়ে গেল ঘরের, সেটা যেন কি একটা ব্যাপার, কি যেন একটা উড়ে গেল, একটা ফরমেশন। ওই তারপর থেকেই আমার একবার চালাটা উড়ে যায়, একটা চালা বসে, ঘরের উপরে টিনের উপরে উমুক। মানে ভাবনার ক্ষেত্রেও, বোধের ক্ষেত্রেও, কর্মকাণ্ডের ক্ষেত্রেও এগুলো ওইভাবে প্রতীকই চলছে মনে হয় যেন। তো এইরকম যে একটা রাত্রে উড়ে গেল এবং পরের দিন দেখলেন যে ধপাস করে আবার ওটা জোড়া লেগে গেল, এই যে সাংঘাতিক একটা কর্মতৎপরতা, এই কর্মতৎপরতা এবং এই যে ভেঙে যাওয়া জিনিস জোড়া লাগানোর যে পজিটিভিটি, এইটা কি কোনোভাবে আপনার মধ্যে ইনজেক্ট হয়ে গিয়েছিল সেই সময়? কারণ অত ছোটবেলার ঘটনা আপনার আজও মনে রয়েছে। এইটাই কি কোথাও কোথাও আপনার লেখা, আপনার কাজ, আপনার জীবন, সমস্ত ক্ষেত্রে এই একটা চিত্রকল্প জারিত হয়ে হয়ে গেছে? এর সাথে আমি আরেকটা কথা বলবো। ওখান থেকে আমি আরেকটা জিনিস পেয়েছিলাম। এই যে পরের দিন আমার বাবা যেখানে চাকরি করতেন, তার টেকনিক্যাল টিম এসে যে করে দিয়ে গেল, সেটা বাবা যখন রিটায়ার করেন, আমি তখন ওই অফিসে গিয়ে জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম বাবার সততাটা কোন লেভেলের ছিল। আমাকে সমস্ত যারা ছিলেন ওখানে সিনিয়ররা
না জয়ন্তদা চলুন, আমাদের তো কথা চলবে। আসলে কি জানেন তো, এমন মানুষগুলো আছেন বলেই আসলে মেসোমশাইয়েরও আমরা বুঝতেই পারছি যে কখনো সততার প্রতীক লিখে সেটাকে এক্সিবিট করতে হয়নি বলেই কিন্তু সেই এক্সিবিশনটা রয়েছে। সেই এক্সিবিশনটা হয়তো মেসোমশাই নিজে করে যাননি, আজকে আমরা করছি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন বহাল তবিয়াতে, একদম চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছেন। সেই সততা যে বয়ে নিয়ে চলা, যে পতাকা বয়ে নিয়ে চলা, সেই সততার মানে যে ঝান্ডা ধরে যে এগিয়ে চলা, পতাকা ধরে এগিয়ে চলা, জয়ন্তদা। আমি একটু থামাই, নিশ্চয়ই বাবার সততাটা না আমাকে কাঁধায়। বাবা কোনোদিন আমাকে আক্ষরিক অর্থে বলেননি সততে, মাও বলেননি সততে। সততে পেরেছি কিনা তো পরের কথা, কিন্তু আমি যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি যে আমার বাবার মধ্যে কি ছিল, মার মধ্যে কি আছে। এগুলো বাবার অফিসে তারা বলেছিলেন, আমাকে কথাটা বলতে গিয়ে পারলাম না, যে ওরা হিন্দিতে বলেছিলেন, কভি কুছ হোগা তো यहाँ चला आना, तुम्हारा पिताजी का जैसे किसी को हम लोग अभी तक देखा नहीं, जो एक टेक्निकल डिपार्टमेंटे ছিলেন, एक ईटा भी कभी लिया नहीं, हम लोग कितना कुछ बोला। এটা আমাকে শিখিয়েছিল বাবা। বলেনি কিন্তু কোনোদিন আমাকে আলাদা করে বাবা বলেনি সততা বলার মতো জিনিস নয় তো, জানতেনই না উনি হয়তো এটা বলার মতো কিছু ব্যাপার। একদম ওনার কাছ থেকে আমি, যাদের যেটা থাকে না জয়ন্তদা, সেটা কি তাকে তো সেটাই এক্সিবিট করতে হয়, প্রদর্শন করতে হয়। হ্যাঁ, সততাটা আমি ওইভাবে বলবো না, এটা আমার বাবার সততা। আমি দেখেছি সারা জীবন ধরে মায়নাটা আসতো, অনেক সময় অর্ধেক মায়না মার হাতে আসতো, মা সাংঘাতিক রাগারাগি করতো, বাকি অর্ধেক আর বাড়ি আসতো না। জানতে পারলাম মোড়ের মাথায়, যেখানে বাবা মাঝে মাঝে অফিসে যাওয়ার সময় বসে, কোনো এক রিক্সাওয়ালার মেয়ের বিয়ে ছিল, কথা দিয়ে ফেলেছে, দিতে হবে, কখনো কখনো মায়নাটা দিয়ে দিল। আমি এগুলো দেখেছি, তাই এটা আমি করতে পারি কিনা জানি না, কিন্তু এই বোধটা আমার আছে যে আমার বাবা এগুলো ক্যারি করতেন কিভাবে আমি জানি না, কিন্তু আমায় কোনোদিন বলেনি বাবা এমন হতে হবে। আমার মা বাবা কোনোদিন আমায় বলেননি, আমার বোনকেও বলা হয়নি। আপনি তো দেখেছেন যে বাগডোগরার বাড়িতে ছোটবেলায় আপনি টিনের চালের ঘরে থেকেছেন, আপনার তো কখনো প্রয়োজন মনে হয়নি যে না এটা আমার কেন দোতলা নেই, বাড়িটা কেন মাথায় ওরকম পাকা ছাদ নেই, আপনার মনে হয়নি কখনো আপনার বোনের। সেই জন্য আপনার বাবা মাও কোনোদিন বলার প্রয়োজন বোধ করেনি, এবং আজকে হয়তো আপনার বাবা মায়েরও সেটা গর্ব। এবং মুশকিল কি জানেন, 2-3 দিন আগে আপনারা জানেন আমরা যে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে বারবারই প্রশ্ন করা হচ্ছে যখনই যে মিছিলে সামিল হবার দুপা চলার চেষ্টা করছি, যে এই যে ঘটনাটা ঘটে গেল রাজ্যে, এটাতে আপনি কতটা লজ্জিত? না না, আমি একদম লজ্জিত নই, আমি অন্যায় কাজ করিনি। আমার যাদের লজ্জা পাবার কথা, লজ্জাটা এবার তাদের হোক। হ্যাঁ, কিন্তু আজকে আমি এই মুহূর্তে এখানে কথা বলতে বসে লজ্জিত হচ্ছি। কেন জানেন লজ্জিত হচ্ছি? যে সততার মতো একটা বিষয়, যেটা কিনা এটা খুব অবভিয়াস বিষয়, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে। ঠিক ঠিক, যেটা আমাদের আজকে মৌলিক অধিকারও না। মানুষ কাঁদবে, হাসবে, খাবে, ঘুরবে, মানুষের খুব বেসিক স্বভাব, মানে চরিত্র, ক্যারেক্টারিস্টিক একটা মানুষের খিদে পাওয়াটা। এটা নিয়ে আমি বলবো যে মানুষের খুব খিদে পায়, সেটা যেমন বলার বস্তু নয়, তেমন মানুষ অনেস্ট হবে, নিজের মনের কথা শুনবে, লোকের সাথে 2 নম্বরই করবেন, এটা তো ন্যাচারাল হবার কথা। দুঃখ লাগে এটার জন্য, লজ্জা আমার আজকে লাগছে, মিছিলে হেঁটে লজ্জা হয়নি, আজকে লজ্জা লাগছে। এটা নিয়ে আমাদের এইরকম বাগডোগরা থেকে জয়ন্তদা এসেছেন আরও বন্ধু বান্ধবকে নিয়ে, তার মধ্যে আজকে প্রায় এতটা সময় আমাকে নষ্ট করতে হলো এমন একটা বিষয় নিয়ে কথা বলে, যেটা আমাদের কথা বলার প্রয়োজন ছিল না, কিন্তু বলতে হলো এই কারণে, এখন এই জিনিসটা বিক্রি করা হয় বলে। আনফর্চুনেট, একটু না বলে আর পারলাম না। আবারও ফিরে যাচ্ছি আপনার কাছে, যে কিন্তু এই যে কথাটা, আপনার যে যাপন, যেটা আপনি বাবা মায়ের মধ্যে দেখেছেন জয়ন্তদা, সেই যাপনটা আপনি যখন বারবার কবিতার কাছে গেছেন, যখন আপনি বারবার আপনার মনের কথা কাউকে কাউকে বলে বুঝিয়ে উঠতে পারেননি, যখন আপনি বারবার কাগজ টেনে নিয়েছেন লেখার টেবিলে, সেই সময় যেটা আমরা গল্প করতে করতে বলছিলাম, আপনার লেখা আমি যখনই পড়েছি আমার মনে হয়েছে যে আপনার মন মানে মাথা, মন, লেখা, এই 3টে এক সূত্রে আপনি গেঁথে রেখেছেন। কারণ এটা আপনি অ্যাকচুয়ালি ইনহেরিট করেছেন। লোকেতে বলে আমি এটা বংশ পরম্পরায় পেয়েছি, আপনি বংশ পরম্পরায় এরকম একটা মনি পেয়েছেন,
একটা সিন্দুক পেয়েছেন, সেই সিন্দুক আপনাকে প্রতি মুহূর্তে খোলা রাখতে হয়েছে, কারণ আপনি জানেন ওই সিন্দুকটা বন্ধ করলে আপনার জীবনে বেঁচে থাকাটা অস্তিত্বহীন হয়ে যাবে। ওই সিন্দুকের আলোয় আপনি এতটাই বিচ্ছুরিত হয়েছেন, ওই বিচ্ছুরণ আপনার লেখার মধ্যেও রিফ্লেক্টেড হয়েছে প্রত্যেকটা কবিতা। কিন্তু তাতে আপনার এটা মনে হয়নি একজন কবি হিসেবে যে কবিতাটা কি শুধু নীতিকথা বা শুধু মেসেজ দেবার একটা মাধ্যম মাত্র, নাকি ওটা আপনি খুব কনসিয়াসলি করেছেন, বা কেন করেছেন? কবিতা আমার কাছে একটা ক্যাথারসিস। আচ্ছা, আমার বোধ ভাবনা, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। নাটক আমার কাছে একটা প্যাশন, তবলা বাজানোটাও আমার কাছে একটা প্যাশন। কখনো আমি সেই অর্থে গান গাইতে পারি না মেথডিক্যালি, কিন্তু বিশেষ কারণে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার দরুন আমাকে হয়তো নিজেকে বাধ্য হয়ে নিজের লেখা কথায় সুরও বসাতে হয়েছে। সেটা খুব থিওরিটিক্যালি ভালো কিছু হয়নি, কিন্তু এটা সমাজের দাবিতে, এটা মেসেজকে দেওয়ার জন্য। তাই অনেকগুলো প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে, যেমন ছবি আঁকা, আমি আমার বইগুলোর প্রচ্ছদটা আমি নিজে করতে চাই। প্রথম দিন থেকে আমি বলেছিলাম, আমার প্রকাশক অপূর্বদাকে বলেছিলাম আমি কিন্তু প্রচ্ছদটা নিজে করবো। তো উনি বলেছিলেন ঠিক আছে আমি দেখবো। তো দেখে ওনার পছন্দ হয়েছে এবং পরপর সবকটাই করেছে। এবং প্রথম দিন থেকে আমার ইচ্ছা ছিল, পূর্ণেন্দু পত্রীর আমি দেখেছি, উনি তো, তাই না, উনি তো ছবি আঁকি। তো আমার তখন থেকে মনে হতো লেখাটা যদি আমার থাকে, প্রচ্ছদটা আমারই হোক না, একটা সংমিশ্রণ হোক। তো এটা আমি ওখান থেকে করে এসেছি। তখন থেকে যে কথাটা হচ্ছিল কি, কোন কথাটা থেকে আসলাম আমি, এটা যে আপনি যে কবিতাগুলো লেখেন সেই কবিতার মধ্যে আপনি মেসেজ দিতে চান। মেসেজ দিতে চাই কিনা, না একদমই কোনো মেসেজ দিতে চাই না। প্রথম দিকে যখন লিখতাম তখন একদম যে বোধটা আসলো আমার ভিতরে সেটাই লিখলাম। এখন আমি দেখলাম আমি কোন প্ল্যাটফর্মে কোনটা করতে পারি, নাটকে কোনটা পারি। যেমন রক্ত নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং এর জন্য আমি একটা 15-20 মিনিটের নাটক লিখেছি। এইটা হচ্ছে নাটকেই, স্ট্রিট ড্রামাতেই সম্ভব। এটা কবিতা দিয়ে আমি কমিউনিকেট করতে পারবো না, এটা আমাকে আরেকটু ডাউন ট্রোডেন যেতে হচ্ছে। ওখানে নাটক, কোথাও সুরে গান, কোথাও কবিতা। এখন কবিতাতে এসে আমার মনে হলো, প্রথম আমি একদিন আমাদের ওই আগের সেই টিনের ঘর, একটা রান্নাঘর ছিল, কাঁঠাল গাছ ছিল, এটা এখন নেই, এখন তো বাবারই পয়সায় একটা দোতলা বাড়ি তো আছে, বাবাই তো করেছেন, সে বাড়িটা আছে, বাবা নেই কিন্তু বাড়িটা আছে। ওখানে একটা টিনের ঘর ছিল, রান্নাঘর, পাশে একটা কাঁঠাল গাছ ছিল। আমি একটা সিঁড়ি বানিয়ে ওই টিনের চালটার উপরে উঠে যেতাম। অ্যাসবেস্টাস শীট ছিল, গরম হতো না, ছায়াটা পড়তো কাঁঠাল গাছে। আমি আমার নিজের হাতে বানানো ডায়েরি, এরকম তখন ডায়েরি বানানোর একটা ব্যাপার ছিল, নিজের হাতে বানানো একটা, ওটার মধ্যে আমি ওখানে উঠে বসে এইভাবে শুয়ে পড়তাম, যেন নিজের বিছানায় শুয়েছি, সুন্দর। ওখানে কিন্তু আমার লেখাটা শুরু হয়েছিল। আমার মনে আছে কি লিখতাম জানি না, তবে হ্যাঁ আগে জানতাম ছড়া, ছন্দ। ছন্দটা বোধহয় কবিতার একটা বিষয় ব্যাপার, শিখতে শিখতে চলেছি। কবিতার তো কি, কেন, কবে, কোথায়, কি জন্য, কয় প্রকার, কি কি হয় না, সবসময় নিয়ম ভাঙাটাই বোধহয় একটা যে কোনো শিল্পকলারই মূল বিষয়, নিয়মটা ভেঙে নতুন কিছু তৈরি করা। তো আমি তখন ওইভাবে শুরু করেছিলাম, সে পথ চলছে। যখনই আবার মন চায়, আমার মনে হয়েছে এই প্ল্যাটফর্মটা আমার জন্য বোধহয় একটু বেশি কাছাকাছি, কবিতা, মনের কাছাকাছি কবিতাটা। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন এই কবিতার এটা জয়ন্তদার প্রথম ছাপানো বই, তারপরে কবিতার রকমারি, এই দিয়ে পথ চলা শুরু হলো। এই প্রথম বই ছেপে বেরোলো, প্রথম বইটার পরে 8 বছর সময় লেগেছিল। হ্যাঁ, এবং প্রচ্ছদটাও দাদা নিজের করা। ইন দ্য মিনটাইম আরেকটা কথা বলি, জয়ন্ত দের পরে একটা তারক কেন? হ্যাঁ, তারকটা কিসের জন্য? তারকেশ্বরের উদ্দেশ্যে? হ্যাঁ, তারকেশ্বরের উদ্দেশ্যে যদি বলি, হ্যাঁ আমার বাড়ির লোকেরা আমার নামটা তো রেখেছিলেন তারকেশ্বরের উদ্দেশ্যেই, সেটা তাদের মনে ছিল। আচ্ছা, তাদের মা তো যেতেন শেওড়াফুলির থেকে, আমি গল্প তো শুনেছি, তো এটা তাদের উদ্দেশ্যে রাখা। কিন্তু সাধারণত কি হয়, একটা বাড়ির ঠাকুমারা, দিদিমারা তো এই ধরনের নামগুলো দেন, তারক। আমার আরেকটা নাম হচ্ছে জয়ন্ত, ওই যে জয়ন্ত দিয়ে তারক। এখন আমি যদি বলি জয়ন্ত নামটা কে দিল, তারক নামটা কে দিল, সবাই বলে দিদিমা বা ঠাকুমা দিয়েছেন তারকটা ভগবানের নাম, আর জয়ন্তটা হয়তো না, আমার দিদিমাই দিয়েছিলেন জয়ন্ত। আচ্ছা, জেন চৌধুরী। আচ্ছা, আমাদের যে চিফ এয়ার মার্শাল ছিলেন যুদ্ধের সময়, বাংলাদেশ যুদ্ধের সময়, জয়েন্দ্র নারায়ণ চৌধুরী। আচ্ছা, আমার দিদিমা ইনফ্লুয়েন্সড
ওনার কর্মকাণ্ডে আমার নাম আচ্ছা। উনি দিদিমা রেখেছিলেন জয়ন্ত। দিদিমারা কি ওপার বাংলা থেকে এসেছিলেন? দিদিমা অনেক আগে, হ্যাঁ দিদিমা এসেছিলেন, কিন্তু বেশ কম বয়সে এসেছিলেন দিদিমা। আচ্ছা, মানে কম বয়সে। 47-48 এর ওই সময় এরকম নাকি তারও আগে? তারও একটু আগেই হবে, দিদিমা তো এসেছিলেন তারও আগে। আচ্ছা আচ্ছা। তো এখানে কলকাতা কিন্তু ওই সময়টা আর কি ইনফ্লুয়েন্স ওনার করেছিল? এটা 71-এ এরা ওনাকে ইনফ্লুয়েন্স 71 করেছিল। তো আমি তাই ভাবি, যখন এটা জানতে পারলাম আমি বড় হয়ে, যে আমার জয়ন্ত নামটা আমার দিদিমা দিয়েছে, কারণ দিদিমা দিয়েছে। এবং তার পেছনে কারণটা কি? ভাবনাটা তখন আমি ভাবলাম কত আধুনিক। একদম, আমি তো দিদিমার একদম। মুখে সেই কথাগুলো শুনতে পারিনি, কিন্তু আমি তো ইনফ্লুয়েন্সড হয়ে গেলাম যে মানুষটা কোন লেভেলে ভাবতেন। আর তারপরে এই জয়ন্তদের তারকটা আসি কিছুদিন আগে, এই কয়েকদিন আগেই তো একটা, গত বছরই বোধহয় বঙ্কিম পুরস্কার পেলেন একজন। তার নাম কি আমরা যদি খুঁজে দেখি, গদ্যই লেখেন, কলকাতারই মানুষ, ওনার নামই জয়ন্ত দে। তো জয়ন্ত দে বললে অনেকগুলো নাম হয়। একজন শিল্পী আছেন, গানও করেন, খুব সুন্দর আছেন না, ক্যাসেটও আছে ওনার। তো আমি যখন দেখলাম আমরা নামটা কেন দিই, আমাকে ওই বলে ডাকলে যে অসুবিধাটা আমি ফিরে নাও দেখাতে পারি, তাই তো আমার নাম জয়ন্ত বা তারক, তার সাথে অনেকগুলো জয়ন্ত হতে পারে, তাই ওখানে দে জুড়লাম। তারপরে কি হয়, সাধারণত গ্রাম অ্যাড্রেসে কি করি আমরা, তখন বাবার নাম আসে, কেয়ার অফ দিয়ে আসলো। এই যে একটা মানুষকে প্রপার আইডেন্টিফাই করার জন্য যে আগাতে থাকে সিঁড়িগুলো, সেইভাবে আমি এগিয়েছি। আমি তো জয়ন্ত দিয়েই ছিলাম, লিখছিলাম, কিন্তু যখন ফেসবুক অ্যাকাউন্টটা করি আমি, জয়ন্ত দে খুললে 4542টা জয়ন্ত দে আসে। তখন আমি কোথায়, তখন আমার মনে হলো আমার স্কুল থেকে সবাই জয়ন্ত জানে, কিন্তু আবার পাড়া, আমার ক্লাব ইত্যাদি সব মেলালে আমি তাই বললাম তাহলে এটা নয় কেন। আমি ওই ফেসবুকেই প্রথম আমার নামটা অ্যাকাউন্টটা করলাম, জয়ন্ত দে তারক, আর কিচ্ছু ছিল না, এখান থেকে শুরু। তারপরে আমি আমার বইয়ে ভাবলাম একটু আমার যদি একটা লেখা কোথাও বের হয়, ভাবতেই পারেন ও ভালো হয়েছে লেখাটা, কারণ ওই যে বঙ্কিম পুরস্কার প্রাপ্ত জয়ন্ত দে লিখেছে। তো তাই আমি অতটা গ্রহণযোগ্য তো নই মানুষের কাছে, তাই আমি বললাম আমি আরেকটু নগণ্য, তিনি হচ্ছেন জয়ন্ত দে তারক। সেটা তো আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য নন, আপনি গ্রহণযোগ্যতা বলতে পারেন না জয়ন্তদা। কথা হলো আপনি মানুষের কাছে অতটা পৌঁছতে চান না, এইটা বলুন। সেটা কিন্তু আমাকে একজন খবর দিয়েছেন অলরেডি। হ্যাঁ, সেই যিনি খবরটা দিয়েছেন আমি তো তার কথাতে যাব অবশ্যই। তার আগে আমাকে আরেকটা কথা বলুন, এই যে আপনি জয়ন্তর সঙ্গে তারক জুড়লেন, আসলে আপনি মানে সমানেই আপনার চলার পথে এই যে ঐতিহ্যকে সঙ্গে নিয়ে চলা, শিকড়কে সঙ্গে নিয়ে চলা, শিকড়কে অস্বীকার না করে চলা, এই শিকড়ের প্রতি এই দায়বদ্ধতা বা এই ভালোবাসা বা এই মায়া, এটাই কিন্তু আপনার, আমি বারবার শুধু পারিবারিক শিকড় নয়, আমি প্রকৃতির মধ্যেও দেখি আপনার। আর আপনার লেখাতে বারবার আপনি প্রকৃতিকে নিয়ে আসেন। আমার মনেই হয় যে আপনি যেহেতু পাহাড়ি মানুষ, আমার ধারণা, এটা একদম আমার ব্যক্তিগত ধারণা, যে পাহাড়ি মানুষরা খুব মন পরিষ্কার হয় যারা পাহাড়ে থাকেন। কারণ ওই উচ্চাবচ অ্যাকচুয়ালি না, ওই যে সেই সুনির্মল বসুর কবিতাটা, যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। আসলে প্রকৃতি তার প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে আমাদের একটু একটু করে তৈরি করেন। মানে আমাদের মায়েদের আগে, আমাদের পরিবারের আগে, আমাদের স্কুলের আগে, টিচারের আগে। এবং জয়ন্তদা এমন একজন মানুষ যিনি কোনো শিক্ষাই, কোনো পাওয়াই ফেলে দেননি, সঙ্গে নিয়ে জড়িয়ে সেখান থেকে নির্যাস নিয়ে, রস নিয়ে সেটাকে সঞ্জীবনী রস বানিয়েছেন এবং সেটাকে লেখায় দিয়েছেন। এবার যদি আমরা সোজাসুজি লেখায় আসি, লেখার ক্ষেত্রে আপনি যে লিখছেন, লেখাটা আপনাকে কি নিজেকে মুক্তি দিচ্ছে, না লেখার মধ্যে আপনি একটা দায়বদ্ধতা থেকে লিখছেন যে আমার কথা বলতে হবে সেটা, নাকি না আপনার লিখতে ভালো লাগে? বলে আমার লিখতে ভালো লাগে, এটা প্রথম কথা। তারপরে হচ্ছে দায়বদ্ধতাটা ওটা হয় যখন লিখতে থাকি, তখন আমার একটা জিনিস প্লে করে, শুরুর দুটো লাইন বা শুরুটা কিন্তু ইট কামস, এটা তো বড় বড় মনীষীরা বলেই গেছেন অনেক, যে এটা কিন্তু আসে, এটা লেখা যায় না। এটা যখন পেয়ে বসে, আগে আসলো দুটো লাইন, এরপর আমার মিস্ত্রির কাজটা শুরু হলো, আমাকে ওইটা আচ্ছা এটা আমাকে অনুরণিত করছে, আমার ফরমেশনটা তৈরি হলো। এবার করতে করতে একটা সিনপসিসে যখন আমি আসি, কনক্লুশনের জায়গায় যখন আসি, তখন আমার কোথায় একটা সামাজিক বিষয় আমাকে নাড়া দেয়, যে আমার এই লেখাটা একজন পড়লো, শুধুই পড়ে তার্কিক আলোচনার জন্য কি, তাই আমার সব লেখাগুলো, হ্যাঁ কি নিয়ে গেল, একটা বাচ্চা ছেলে 7 এর ছেলে, ইয়েস, যদি 10 এর মেয়ে পড়ে, 8 এর ছেলে পড়ে, কোনো মানুষ
আমার মনে হয় আলটিমেটলি তো মানুষের কাছে পৌঁছবো, মানুষ হয়ে উঠবো, এটা তো বড় তাড়না আমাদের। একদম একদম। এই মানুষ হয়ে ওঠার জন্য আমার কবিতাটা কতটা আঙ্গিকগতভাবে দুর্দান্ত হলো, নতুন হলো, তার চেয়েও বেশি কোথাও আমার অর্ধেকটা আমি ওটাও রাখি। কাউকে কিছু কি ছুলো, কারো কি দুঃখের মধ্যে একটু ভালো লাগা দিল, কাউকে কি একটু স্পিরিটটা জাগিয়ে দিল, আমার এটা বোধটা থাকে না, বলবো না। এই জন্যই কি লিখছেন যে উত্তাল সমুদ্রে যদি চোখে পড়ে 7 রঙা নাও, উঠে পড়ো বাক্স প্যাঁটরা নিয়ে, ছন্দমিলের কথা ভুলে যাও। অনেক না বলা কথা জাহাজের রূপ চুরি করে, ভাসলেও ভাসতে পারে জীবনের ভূমধ্য সাগরে। মনের অস্ফুট অব্যক্ত স্বীকৃতি পেলেও পেতে পারে নিষ্কৃতি। অজানা সমুদ্রের বিপুল জলরাশির মাঝে অনির্বচনীয় নিঃশব্দ চিৎকারের সাজে। বলো বলো তো এবার, সারাটা জীবন ধরে তুমি কি লেগেছ কারু কাজে? এই প্রশ্নটা কি নিজেকেও করা নাকি অন্যকে করা? এটা বলি, একটু চেতনা জাগ্রত করা, একটু চেতনাকে ধাক্কা দেওয়া। ওইটার আগে বলি, খুব মিষ্টি করে পড়লেন, নিজের লেখা, এত সুরেলা একটা গলায়, এত আন্তরিক একটা ভাবে আমাকে যেন এটা আরেকটা ডাইমেনশন খুলে দিল। নিজের লেখার পরেও এই যে মধুর একটা কণ্ঠে এবং প্রকৃত উচ্চারণে, প্রকৃত স্বরক্ষেপণ, এটা আমার কবিতার আরেকটা ডাইমেনশন আমাকে খুলে দিল বোধহয়। আর আপনার লেখাগুলোই এরকম যে একই অভ্যেস, একই পেয়ে যাওয়া, ছন্দপতনে বন্ধ নাওয়া খাওয়া, সকলেই একা, পথ আঁকা বাঁকা বন্ধুর পথে, বন্ধুর সাথে তবুও তো হয় দেখা। দেখা পান বলেই তো আপনার এত কর্মযোগ্য চলে, এত কর্মকাণ্ড করেছেন আপনি। লজ্জা পাওয়ার কি আছে? আপনি সময় পাচ্ছেন এত। জানেন তো যে আজকালকার দিনে সময়, সবাই বলছে আমি এত কাজ কি করে করবো, আমার তো সময় নেই। আর আপনি সেখানে 24 ঘন্টার মধ্যে এত কাজ করেন কি করে? আপনার কি 24 ঘন্টাতে হয় দিন, নাকি ঠিক করে বলুন, সত্যি কথা বলুন না, কত ঘন্টায় দিন বানান আপনি? আপনার আলাদা কোনো ফেভার আছে কিনা বলুন? না, কোনো ডিরেক্ট কানেকশন ওপরওয়ালার সাথে? কোনো ওরকম অলৌকিক কানেকশন নেই, সবই লৌকিক। তবে হ্যাঁ, কতগুলো ভালো মানুষ পেয়েছেন? কতগুলো ভালো মানুষ পেয়েছেন আমি? হ্যাঁ, এটা আমার আপনার চারপাশে আশেপাশে যে এই যে কর্মকাণ্ডের একদম সঙ্গে যুক্ত, একদম সেটা না পেলে, এই যূথচারিতা, এই যূথচর জীবনযাপন না পেলে আমি তো পারতাম না। আমি কিন্তু সত্যি ভীষণ একা কিছু করতে পারি না, সত্যি বলছি। এই যে লেখাগুলোও কিন্তু আমি একা পারি না, এটা কিন্তু আমার অনেকের কাছ থেকে নিতে হয়, নেওয়ার পরে লিখি। এই লেখাগুলো কিন্তু আমি একা লিখিনি। আমি একা কোথাও দ্বীপের মধ্যে বসে থাকলে আমি লিখতে পারতাম না। তাই আমি কখনোই একা কিছু পারি না, সবার কাছ থেকে নিয়ে লিখে, এগুলো আমার একার সম্পত্তি নয়, ইনফ্যাক্ট একদমই একার নয়, এটা আমি মনে করি। এই যে এখানে আপনি বলছেন যে আকাশ কাছে এসে চুপি চুপি বলে, আমি তো আমার নীলে একাকার, তুমিও সাহসী হও, শূন্যতার মাঝে অশ্রু পেরিয়ে খুঁজে পাবে পূর্ণতার বিশাল গভীর, ছুঁয়ে দেখা পূর্ণ আকার। এদিকে উপনিষদ কোনোভাবে আপনাকে বারবার টাচ করে, আপনাকে অনুপ্রাণিত করে? ছোট আমির মধ্যে থেকেও বড় আমির সাথে যুক্ত হওয়া, সীমার মধ্যেও অসীমকে নিয়ে অসীমের সাথে একটা লিপ্ত হবার বাসনা, মিশে যাওয়ার বাসনা। তো মানে তোমার সাথে যোগে যেথা বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও। তো এই যে মিশে যাওয়া, মিলে যাওয়া, এই জায়গাটা, এই তাড়নাটা ফিল করেন কখনো? কখনো না, সব সময় ফিল করি, কারণ আমার জন্মটা হয়েছে, এটা বাস্তব। মৃত্যুটা আছে, এটাও বাস্তব, এটা জেনেছি। মাঝখানের পথটা কতটুকু জানি না একদম, এবং এটা অবশ্যম্ভাবী যেহেতু মৃত্যু, তাই সময় কিন্তু ভীষণ কম নষ্ট করা যাবে যেহেতু জানি না। পেলে গড গ্রেস, লটারি পাওয়া, নাহলে জানি না। তাই মৃত্যু তো আছেই, জানি যখন মৃত্যুটাকে মরণরেই তুহ মম শ্যাম, মৃত্যু তো আছেই। মৃত্যুকে যদি আমি পজিটিভ একটা ফোর্স তৈরি করতে না পারি, আমার কোথায় যেন মনে হয় জীবনটা হাসতে হাসতে মরতে না পারলে কিছু হলো না। কেন এই দুয়ারটুকু পার হতে সংশয়, জয় অজানার জয়। তো একটা জার্নি শেষ করে জাস্ট আরেকটা জার্নিতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া,
এই জার্নি আমরা চলে আসি এবং এই জার্নির মধ্যে দিয়ে আমরা চলি বলেই আমাদের যৌথ জীবন, আমাদের যূথবদ্ধ জীবন ভীষণ ইম্পর্ট্যান্ট। এই যূথবদ্ধ জীবন এই যে চলছে আপনার, এই প্রচন্ড যে বলছেন মেঘ ভালোবাসি কারণ বৃষ্টি আমি চাই, ডানা ভালোবাসি কারণ উড়তে মানা নাই, বনানি ভালোবাসি কারণ সবুজ গন্ধ আষ্টে পৃষ্ঠে চাই, অবুঝ শিশু ভালোবাসি কারণ অবুঝ সবই বুঝতে আমি চাই, তোমায় ভালোবাসি কারণ কারণ জানা নাই। তো এই যে কারণ জানেন না বলেই ভালোবাসতে বাসতে এত মানুষকে একসাথে করেছেন, সৌমেন নাগের মতো মানুষ, কমলা ব্যানার্জির মতো দিদিরা, আবার সুমিত্রা প্রকাশনীর অপূর্বদার মতো মানুষদের। আমরা এই মুহূর্তে একটু অন্য প্রসঙ্গে যাবার আগে চট করে অপূর্ব গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন তার কথা শুনে নেব। আধুনিক বাংলা কবিতার ক্ষেত্রে রবীন্দ্র পরবর্তী যুগে 30-এর দশক থেকেই একটা পরিবর্তন এসছে, যেটা আমরা লক্ষ্য করি প্রকাশক হিসেবে বা পাঠক হিসেবেও। কিন্তু ইদানিংকালে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কবিতার বই বিক্রিত সংখ্যা তো কমছেই, কিন্তু শুধু কমছে বললে তো হবে না, কেন কমছে সে ব্যাপারটাও তো একটা ভাবনা চিন্তার মধ্যে পড়ে। সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে অধিকাংশ পাঠকেরই বক্তব্য হচ্ছে যে কবিতা ঠিক বুঝতে পারছি না। এখন এটা হয়তো যিনি বুঝতে পারছেন না তার সমস্যা হতেই পারে, কিন্তু এটাও তো পাশাপাশি ঠিক যে অনেক কবিতাই বেশ কিছু লাইন বাংলাতে লেখা হলেও তা যেন আমাদের কিছু শব্দ একটু দুর্বোধ্য ঠেকে। তা ঠিক এরকমভাবে আমরা গত 5-6 বছর ধরে কবিতার বই প্রকাশনা একটু কমিয়ে দিচ্ছিলাম, কিন্তু 2023-এর শেষ দিকে 2024 সালের শুরুতে আমার কাছে প্রকাশনার স্ক্রিপ্ট নিয়ে জয়ন্ত দে তারক এলেন উত্তরবঙ্গ থেকে। উনি শিলিগুড়িতে থাকেন। যখন জয়ন্ত আমাকে মেলে স্ক্রিপ্ট পাঠালেন, পড়ে কিন্তু খুব আশ্চর্য হয়ে গেলাম এবং আমার মনে হলো যে ঠিক এই রকম কবিতাই তো পাঠকরা চাইছেন এবং পাঠকদের দরকার। এতদিন যেন ঠিক এই রকম কবিতারই খোঁজ প্রকাশক হিসেবেও আমরা করছিলাম বলে তারপরে কথাবার্তা এগোতে লাগলো এবং কার্যত ওর কবিতার বইয়ের নাম বা কবিতার প্রচ্ছদ যেটা ও নিজেই করেন, সব কিছুর মধ্যেই একটা ব্যতিক্রমী ব্যাপার, কিন্তু ব্যতিক্রমী ব্যাপার হলেও সেটা কিন্তু পাঠকের দৈনন্দিন বোধ বুদ্ধির সঙ্গে খুব কাছাকাছি, যেটা অভিপ্রেত। তার ফলে উনি এসেছিলেন একটা বই নিয়ে। প্রথম বইয়ের নাম ছিল জিরাফ কিন্তু সবই দেখে, কিন্তু তারপর কথাবার্তা, সম্পর্ক এবং লেখনির যে বাঁধুনি সব মিলিয়ে দেখা গেল যে উনি আস্তে আস্তে আরও কবিতার বই আমাদের এখান থেকে প্রকাশের জন্য দিলেন এবং আমরা সেটা করলাম। জিরাফ কিন্তু সবই দেখের পরে প্রকাশিত হলো অন্তর দেখা আয়না, তারপরে যুদ্ধচর, তারপরে নতুন বোধের সাঁকো। ওর লেখা কেমন, আমার প্রকাশনার বই, আমি তো বলবোই ভালো। আপনারাও পড়ে দেখুন কেমন লাগে, মনে হয় ভালো লাগবে। আমার নিজে মুখে ভীষণভাবে বলা উচিত, আমার একদম প্রথম দুটো বই, ওটা কিন্তু ডক্টর সৌমেন নাগ, উনি শিলিগুড়িতে কবিতার ক থাকেন, আর কবিতার রকমারি, এই যে দুটো বই আমি এই মুহূর্তে ধরে আছি আপনাদের জন্য। এর প্রিফেস গুলো কিন্তু মুখবন্ধটা ডক্টর সৌমেন নাগের লেখা। একদম শুরুতে একদম। তো তারপরে যে বাকি চারটা আছে, সেই চারটা কিন্তু, হ্যাঁ, এই বাকি যে চারটা যেটা আমি কলকাতায় বের করলাম সুমিত্রা প্রকাশনীর থেকে, এই চারটে বইয়ের সবকটার প্রিফেস কিন্তু কমলা ব্যানার্জি, যিনি বাগড়া বালিকা বিদ্যালয়ের একজন টিচার, উনি বাংলার মানুষ। ওনার সাথে দেখা হয় আমার একটা সুবিধা হয়েছে কি, এই যে চারটা বইয়ের, বিশেষ করে প্রথম বইগুলো আমার অসুবিধা হতো, এই চারটা বইয়ের যে শর্টিং করা সবচেয়ে কঠিন কাজ, কোনটা আমার ভালো কোনটা আমার মন্দ, ওই সেই ক্রোনোলজি আর কি, এটা হয় না। তো এটা উনি করেছেন
আমি কৃতজ্ঞ সেই অর্থে। আর দিদিমণি তো এইসব কাজ আরো ভালো করতে পারবেন। একদম ভালো করে আমাকে সৌমেন দা এই কথাটা বলেছেন, তারও জয়ন্ত ভালো লোক পেয়েছে, ভালো লোক পেয়েছে, তুমি একদম ধরে রাখো, হবে আক্ষরিক করতে পারি। ঠিক বলেছিলেন সৌমেন দা। সৌমেন দা বয়স হয়েছে, ওনার বাড়িতেও অসুস্থ আছেন ওনার স্ত্রী, কিন্তু সৌমেন দা আমাকে অন্য চোখে দেখেন, আমি এটা কখনোই ভুলতে পারবো না। উনি আমার সমস্ত কর্মকাণ্ডে আমাকে কোথাও যেন একটা পেছন থেকে একটা দেন। সেই সঙ্গে আমি আমার যে দুটো বই, যে আমার এলাকায় যে আমার বন্ধুরা আমার যে প্রথম দুটো বই তারা সেলিব্রেশনটা করেছিল, প্রকাশ যে অনুষ্ঠান, সেটা আমার বন্ধুরা করেছিল। তো সেই বন্ধুরা, তাদেরকে আমি একটা বই, এই যে এটা জিরাফ কিন্তু সবই দেখে, এটা তাদেরকে আমি তাদের নামে দিয়েছি। এটা এই নামগুলো বন্ধুদের নাম, ওদেরকেও আমি ওদের নামটা আমি উল্লেখ করবো যে ওরা কিন্তু দুবার, প্রথম দুটো বই কিন্তু ওরা আমার জন্য একটা সেলিব্রেশন। আমার প্রতিটি কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের কান্ডারি বন্ধু অমিতাভ, ভোলা, বিশ্বজিৎ এবং প্রশান্তকে। এই যে অমিতাভ, ভোলা, বিশ্বজিৎ, প্রশান্ত, এগুলো খুব ভালো ভালো নাম, অমিতাভ, বিশ্বজিৎ, প্রশান্ত। তার মাঝে যখন ভোলা এসে ঢুকে পড়ে তখন বোঝা যায় যে এদেরকে ভোলা সম্ভব নয়, সেই জন্য এই নামগুলো এক সারিতে পড়ে। আমরা এই মুহূর্তে একটু অন্য প্রসঙ্গে যাবার আগে চট করে একটু কমলা ব্যানার্জি তিনি কি বলছেন তার কথা শুনে নেব। জয়ন্তর সঙ্গে অনেক দিন হলোই আমার আলাপ, কিন্তু কবিতা লেখা বা কবিতা লেখেন জয়ন্ত, এটা আমি হঠাৎ করেই জানতে পারি। জয়ন্ত ভিন্ন ভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এটা আমি অনেক আগে থেকেই দেখেছি। কখনো হয়তো দেখেছি যে কারো রক্তের দরকার, তার জন্য ছুটে বেড়াচ্ছে, কখনো দেখেছি থ্যালাসেমিয়ার নিয়ে সবাইকে সচেতনতার শিবির ভিন্ন ভিন্ন স্কুলে করছে, কখনো দেখেছি কি করে সাধারণ মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, ওষুধ এগুলো দেওয়া যায়, এগুলো করছে। এগুলো আমি অনেক দেখেছি, কিন্তু যখন দেখলাম তার সঙ্গে কবিতা লিখছে আমি খুব চমকালাম এবং অদ্ভুতভাবে দেখলাম কবিতাগুলোর মধ্যে একটা সারল্য এবং এই অবক্ষিত সমাজের পরিপ্রেক্ষিতে মূল্যবোধের ফেরিওয়ালা বলে আমার মনে হলো যেন। আর একটা জিনিস, কবিতাগুলোর মধ্যে শব্দের অপূর্ব কারিগরি, মানে এত একটা শব্দ নিয়ে এত সুন্দর জাগলারি করতে পারে বলে আমার মনে হয়েছে, যেটা সত্যি কবিতাগুলোর একটা বৈভব বলা যেতে পারে। আর আরও একটা জিনিস, কিছু কিছু ভাবনা সেটা কিন্তু আমাকে খুব নাড়িয়ে দিয়েছে। যখন দেহ নিয়ে সারা পশ্চিমবঙ্গ, দেহের প্রতি লালসা যখন পশ্চিমবঙ্গকে উত্তাল করছে, তখন জয়ন্তর কবিতায়, এবং সেটা বেশ বহুদিন আগের লেখা একটি কবিতায়, নারীর দেহটা জন্মভূমি বলে কবি বর্ণনা করেছেন। এটা কিন্তু আমাকে সত্যিই অবাক করেছে। তো সব কিছু মিলিয়েই আমার মনে হয় সাধারণ কথায় গভীর বোধটাকে চাড়িয়ে দেওয়াটাই জয়ন্তর কবিতার বৈশিষ্ট্য। ধন্যবাদ। কমলাদির কথা আমরা শুনলাম, আমরা আবারও ফিরে এসেছি আমাদের আড্ডায়। আমাদের আড্ডা বলেছিলাম চলবে। এরপরে যুদ্ধচর হলো, তারপরে তো আমরা একদম অন্তর দেখা আয়না, নতুন বোধের সাঁকো, এই অন্তর দেখা আয়নাটা। এবং আমার এটা খুব একটা জিনিস বলতে ভালো লাগছে যে প্রত্যেকটা বই যেভাবে পরপর এসেছে, সেটা যে শুধুমাত্র কবিতার, জয়ন্তদার কথা অনুযায়ী কবিতার আঙ্গিক, লেখার ধরন বা শব্দ চয়ন বা কবিতার থিম, তার উপরেই নজর দেওয়া হয়েছে তা নয়। আমরা যদি একটু দেখি তারকদার এগোনোটা, চলাটা, তাহলে দেখব নামগুলোর সঙ্গে সঙ্গে এই বইয়ের নামগুলো কোথাও কোথাও যেন জয়ন্তদা বা আমাদের তারকদার জীবনটাকেও রিফ্লেক্ট করে। এই যে অন্তর থেকে দেখা আয়না, মানে আয়নাতে যেন ভেতর থেকে দেখছেন যে আয়না, অর্থাৎ যে আয়নাতে মনের আলো পড়ে, শুধু বাইরের হাই ভোল্টের আলো নয় বা চোখের দৃষ্টি নয়। যে আলোয়, চোখের আলোয় দেখেছিলাম, চোখের বাহিরে, অন্তরে আজ দেখব। এই যে অন্তর দিয়ে দেখা, যে আয়নাতে তাকাতে হয় অন্তর দিয়ে, সেই আয়নাতে দেখে আপনি যে টুকটুক টুকটুক করে কাজগুলো করে যান, এটা নিশ্চয়ই আপনার এই কবির যে পার্সোনা, কবিত্ব যে আপনার সেলফটা আছে, কবির সেলফ, সেটাকেও তো কনস্ট্যান্ট ঋদ্ধ করে, সমৃদ্ধ করে, সাংঘাতিকভাবে করে।
কারণ আমার কবিতাগুলোর মধ্যে কি, আমি আলাদা করে কিছু তো কপি পেস্ট করার তো ব্যাপার নেই এখানে। আমার যে আজ যেটা কাজটা করছি, যেমন আপনি কপি পেস্ট করেন জীবন থেকে নিয়ে। এক্স্যাক্টলি জীবন থেকে নিয়ে কপি পেস্ট করি, খুব ভালো কয়েনিং এটা। আমার কবিতাগুলোকে আমি রাখতে চাই আমার এই যে ভাবনা, আমার যে কর্মকাণ্ড, তারই একটা রিফ্লেকশন। সেটা না হলে ওটা আমার কবিতা হলোই না। আমি এরকম হয়, মানে ওটাতে আপনি নেই, আমি নেই। আমি অনেকের কবিতা দেখেছি, অনেক আমার পরিচিত জীবন যাপনের ধরন একরকম, লেখার লেখা এইটা। আমি আমার মুখের কথাটা বলে দেওয়ার জন্য ধন্যবাদ। যে কবিতাটা দেখে বোঝা যাচ্ছে যে কঠিন কঠিন মানুষদের, মানে বেশ বড় বড় কবিদের অনেক কবিতা পড়ে, ধরা পড়ে। এবার পড়ে একটা তো আরেকটা গাড়ি তৈরি হয়ে যায়, সমস্ত রকম ওটাও ধরা parts পড়ে। একসাথে করে এবার কোথায় ধরা একটা পড়ে, আর কি অ্যাসেম্বলড কবিতা। হ্যাঁ, কোথায় ধরা পড়ে, যখন তার জীবনযাপন, তার কথা সেটা বলা, চোখে পড়ে। তার চোখে চাউনি, সব জায়গায় আর রিফ্লেক্ট করে না। তখন মনে হয় আরেকটা কথা, সমাজে চিরকাল যেটা হয়ে আসছে, ভেড়া যেমন পালে চলে, চল, হ্যাঁ, হ্যাঁ। সেরকম ওই বোধগুলোর পেছনেই আমরা অনেক বেশি ফোকাস দিয়ে ফেলি, বা ফোকাসটা পাওয়া যায়। তারা খুব তৎপরও থাকেন নিজেকে জাহির করার জন্য, দৌড়াদৌড়ি ছোটাছুটি সেই করতেও জন্য কি থাকেন। আপনার কোনো এফবি কোনো ফ্যান পেজ হলো না? হ্যাঁ, হলো না খুব একটা দরকার যে নেই। কোনো ঘটনায় আপনারা তো রিয়াকশন দেখি না, ছোট 4 লাইন বা 8 লাইনে টুক করে কবিতা লিখে একটা প্রতিবাদ দিয়ে দিলেন, সেটাও তো একদমই। করলেন না। তাহলে আপনি কি কবির জীবন যাপন করেন? না, একদমই না, অত ছোট করে আমি দেখতে চাই না। যে কোনো সমাজে ঘটনা ঘটুক, আমি তার গোড়াটা আরো ভেতরে, আমার অনেক কবিতাতেই আছে। আপনি যখন আমার বইগুলো দেখেইছেন, অনেক আমি খালি শিকড়ের সন্ধানে, একটু শিকড়ে, আমি লেটেস্ট অনেক লেখা আছে ওরকম আমার। শিকড়ের থেকে জলটা উঠে এসে পাতায় গিয়ে রান্নাঘরে পাতায় রান্না হচ্ছে, এটা আমার আছে। এটা আমার বোধের থেকেই লেখা, এখানে আমি জোর করে লিখি না, একদম বোধ থেকে লেখা। এই জন্য যে বলেন যে মানে ভিতরে লুকোনো দোষ গুণ সব বাইরে ফুটে আসে। একটি ডানা নিয়ে কি কেউ আকাশ জুড়ে ভাসে? যাকে থাকুক এসব কথার গাল ভরা সেই নীতি নৈতিকতা। তোমার জন্য প্রকৃতি দিয়েছে ভালোবাসা আর প্রেমেতে বিহ্বলতা। এই প্রকৃতির কাছে বারবার ফিরে যাওয়া থেকেই আপনি কি 17 বছর একটা ক্লাব নিজের হাতে তৈরি করলেন, হ্যাঁ, ক্লাবটা তৈরি করি না, ক্লাবটা চলছিল, চালালেন, হ্যাঁ, আপনি একটু নতুন করে শেপ দিলেন এবং একটা জায়গায় আরেকটা নিজের মতো করে আরেকটা হসপিটালে যাতে লোকে ফ্রিতে ওষুধ পায় তার ব্যবস্থা করলেন। তারপরে যেটা সমস্ত আমাদের পাড়ার ছোট ক্লাব থেকে বড় ক্লাব সব ক্ষেত্রে হয়ে আসে, যে চিরাচরিত যে সিনিয়র সিটিজেনদের কিছু সম্বর্ধনা দেওয়াই করা, সেক্ষেত্রে বড় বড় যাদের কাছে একটু পয়সা করি পাওয়া যাবে এই অনুষ্ঠানটা হওয়ার জন্য, যাদের কাছ থেকে ফান্ড আসবে, তাদেরকে সম্মান না দিয়ে আপনি চলে গেলেন একটা ক্লাবের সেক্রেটারি হয়ে কতগুলো মাটির মানুষের কাছে, কতগুলো না খেতে পাওয়া লোকের কাছে, যাদের গিয়ে আপনি সবাইকে নিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন চা বাগানগুলোতে। তে এইরকম একটা উদ্ভট লাইফ লিড করে আমরা আশা করতে পারি না আপনার সেখানে আপনার প্রচুর ফ্যান ফলোয়ার্স হবে, সম্ভব নয়। কারণ আপনার কাছে এলে তো লোকে মনের শান্তি ছাড়া আর কিছু পাবে না। সেটাই বা কম কিসে, মনের শান্তি কজন চায়? হ্যাঁ। আপনি এমন একটা জিনিস দিচ্ছেন যেটার কনসেপ্টই নেই, কি অদ্ভুত ব্যাপার স্যাপার। ভালো তো কাজেই আপনার জীবন আপনাকে মুবারক। কিন্তু এবার আপনি পরবর্তী জীবনে আপনি আমাকে বলেন এরপরে এই যে এতগুলো কাজ আপনি এখন ভাবছেন সবাই মিলে একসাথে থাকবেন ভালো ভালো কাজ করার জন্য, এবং আপনার এই বাবার বাড়ি আপনি সবার মধ্যে একসাথে বিলিয়ে দিতে চাইছেন। আপনি তো মশাই মানে একা একা একটা সোশ্যালিস্ট মুভমেন্ট করে ফেলছেন ছোটখাটো ভাবে নিজের এলাকায়। না, অত বড় নয় বিষয়টা। কিন্তু আমার এক ভাই এক বোন, আমরা, আমার বোনও জানে যে এই আমার বাড়িটাতে এটা আমার বাবা, আমার একদম উপার্জিত নয়, আমার ক্ষমতাই নেই, আমাদের অর্জিত নয়। হ্যাঁ, আমি ওই শব্দগুলো জার্গন ব্যবহার করতে চাই না, কিন্তু আমি সম্পদের মালিক হওয়ার যোগ্যই নেই। আমি তো এমনও ভেবেছিলাম এক সময় যে আমাকে বোন বলতো, মা বলতো, তুই কি করে খাবি? আমরা মুষ্টি ভিক্ষা করে খাবো, হ্যাঁ খাবো, কিন্তু আমার ভালো লাগার কাজগুলো আমি করব। আমার না খাওয়ার অভাব হয়নি, কোনোদিন হবেও না, হয়তো হবে না, মানে বৌদি করবো না 3 দিন না খেলেও আমাদের যায় আসে না, আমার হবে না। কিন্তু এই যে কাজ আমার বোনও জানে যে দাদা এই যেখানে দাদা এখন থাকে, আমার বোন তো বিয়ে হয়ে গেছে আরেক বাড়িতে, দাদাও জানে ও যে কি করবে কোনো ঠিক নেই। কিন্তু বোন কিন্তু আমার এই ব্যাপারে একইভাবে মানে
সমব্যথিত বটেই আমার সবকিছুতে, ও একইভাবে চলে আমার সাথে, ও আমাকে আমার ভাইবটা বুঝতে পারে, এবং আমার মা তো সাংঘাতিক বুঝতে পারেন। নাহলে যে কোনো মা বলতেন কি করছিস, যেগুলো একটা পজিটিভ কিছু। আমি তো একসময় কন্ট্রাক্টারই ধরে নিলাম, ঠিক আছে, যে বেশ পয়সা আসে, আমি আমি করেও ছিলাম। আমার বন্ধুরা আমাকে আমার বন্ধুরা একবার বলেছিলেন এখানে কম্পিটিশন করে যেতে হবে, তুমি ঢোকো। তো যেহেতু কম্পিটিশন কোনো করে নয়, আমি কম্পিটিশন করে ঢুকলাম। তো আমি ওখানেও একটা বললাম, আরো 3টা বন্ধুকে নিলাম কিন্তু সাথে, একা নয়, একা ভালো লাগে না আমার কোনো কাজ করতে। আমি কিন্তু ওখানে আমার এক্সপার্টাইজ দিয়ে আমার প্রথম জীবনের কনস্ট্রাকশন এটা আমি কিন্তু করেছি, আমি কিন্তু পেরেছি, লাভও করেছি। কিন্তু 2-4 দিন পর আমি দেখলাম ওখানে আরো অনেকগুলো পরত আছে কাজটার মধ্যে, সেগুলো সব আমার মনের সাথে যায় না, তাই নির্দ্বিধায় ছাড়তে পেরেছি। মা বলতেন এত টাকা ইনকামের পরে হঠাৎ ছেড়ে দেওয়া, এটাই তো চ্যালেঞ্জ, এটাই তো পারা, এটাই তো নৈতিকতা বোধ হয়। এটাই যদি আমার না মেলে আমার মুখের কথা আর কাজে, তাহলে শুধু কথায় কিছু হয় না বোধ হয়। তো সেইভাবে পথ চলা। তবে আমার এইটা তো বাড়িটা তো সবার তো হবেই, আমার বাড়িটাই কি আমার বাড়ি আসলে এই যে যেখানে বসে, যে কার, ইনফ্যাক্ট সকলের হলেই তো ভালো হতো নাকি। একদিকে সবাই সাংঘাতিক খাবার খাচ্ছে, কেউ যদি বেশি খায় খাওয়ার হিসাব নাও, কেননা অনেক লোকে ভালো করে খায় না। খাওয়া না খাওয়ার খেলা যদি চলে সারা বেলা, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। এই সমস্ত অমুখ কথাবার্তা তো আছেই, তো এগুলো তো ইন্সপায়ার করে, তাতে ওইভাবে চলছি। আমি জানি আগামী দিনের কি ইচ্ছে, কি পরিকল্পনা? কোনো আগামী পরিকল্পনা নেই, শুধু মানুষের পাশে থাকার চেষ্টা করতে হবে, মানুষ হয়ে ওঠার চেষ্টা করতে হবে। কিভাবে মানুষ হয়ে উঠতে হয় আমি জানি না, কোনো মানুষের দুঃখের কারণ যেন না হই, যেন তার দুঃখের পাশে থাকতে পারি। আমার দুঃখ ফু মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করব যদি পারি। দুঃখ আছে আপনার আদৌ? আছে তো, কি দুঃখ? একটু আগেই তো দুঃখটা ধরা পড়লো। বাবার জন্য দুঃখ হয়, বাবার সততার জন্য দুঃখ হয়, রেয়ার ওটা মায়া, এটা রেয়ার। বাবার সততা আমি আজকে খুঁজে পাই না, ওটা আপনার শক্তি। হ্যাঁ, আমি বাবার সততাটা আমার দুঃখ হয় যে কোথায় ওরকম মানুষ খুব কম খুঁজে পাই। আমি বাবাকে দেখেছিলাম অত সৎ, আমি তার এক কোনাও ছুঁতে পারবো না, এটা আমার দুঃখ হয়, ভীষণ দুঃখ হয়। দুঃখ সত্যি হয়, আমি কাঁদার মানুষ আমি নই, কাঁদার মানুষ এই অর্থে কাঁদার মানুষ আমি নই। যে কোনো সমস্যা, ভালো জিনিসের জন্য দুঃখ, ওটা আমার বাবার সততা, সম্পদের জন্য, আমার সম্পদের জন্য। হ্যাঁ, তো বাবা যখন সন্ধ্যাবেলায় গান করতেন, সেই সুরেলা কণ্ঠ, হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, এটা যেন সেই নোটগুলো ঠিক ঠিক লাগতো বলেই এখানে এসে লাগতো। আমি ছোটবেলায় শুনতে শুনতে বড় হয়েছি। আর বিভিন্ন তখনকার দিনের সিনেমার অনেক গান আছে, ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো, ইত্যাদি গান আমি অনেক শুনেছি। অবলীলায় গাইতেন, কিন্তু বাবা সঙ্গীত শিল্পী হওয়ার জন্য নয়, ছেলেকে বলা তুমি এটা শেখো, গান শেখো, তাও নয়। আমি যখন কলেজে ভর্তি হবো, কি নিয়ে হবো, সায়েন্স, আর্টস, কমার্স, বাড়ির লোককে বললো আমায় যা ভালো লাগে সেটা পড়বে। আমি গেলাম এখানে সেখানে, সায়েন্স পড়তে হয় কারণ সায়েন্স অমুক, সায়েন্স বিশাল ব্যাপার ইত্যাদি। এই স্কুলে গেলাম, বললো বাবা তোমার যা মার্কস, সাথে তুমি না একটা কাজ করে একটু কম্প্রোমাইজ করো, তুমি একটু কমার্সে ভর্তি হয়ে যাও, তোমার ইচ্ছা কি তুমি ইংলিশ অনার্স পড়বে, ঠিক আছে কমার্সটা নিয়ে করো, তারপরে ইংলিশ অনার্স। না, ওটা তো হবে না, কম্প্রোমাইজ তো চলবে না, বিজ্ঞানটা তো পড়তেই হবে, বিজ্ঞানটা পড়তে হবে, বিজ্ঞানটা জানতে হবে, তারপরে অবশ্যই আমি তো যাবোই সাহিত্যে, যাবোই, এটা প্ল্যানিং। তাতে করে আমার অনেক কিছু চুরমার হয়েছে, এই ধরনের বাল খেললো আর কি কিছু, এই ধরনের কথা ভাবনা চিন্তা আমায় কোথায় একদম পথের মাঝে ঘুরিয়ে ফিরিয়েছে, সমুদ্র সৈকতে হাঁটিয়ে বেড়াচ্ছে, ভালো লেগেছে আমার, কি আছে ভালো লেগেছে। তথাকথিত সাফল্যের আশপাশ দিয়ে আমার যাওয়া হয়নি, হবে কিনা মানুষ বলবে, যাওয়া হয়নি, আমার তাদের তাড়িতও নই আমি। আপনি বালখিল্যতা করে যেটা করেছেন, সেটা আপনি যে সমুদ্র সৈকতে হেঁটেছেন, আপনি তো জীবনের হাত ধরে হেঁটেছেন, আপনাকে জীবন পথে ফেলে তাকে শিখিয়ে নিয়েছে, আপনাকে একদম লুটে পুটে জীবন যাপন করতে শিখিয়ে দিয়েছে। একদম সেটাই করছি। এই যে আপনার সাথে কথা বলছি, আমার কোনো প্রিপারেশনের দরকার নেই। আমি আপনাকে তো বানিয়ে স্ক্রিপ্ট লিখতে হবে না, না আমি ওই স্ক্রিপ্ট লিখতে গেলে তো আপনাকে বানাতে হতো, প্রিপারেশন আমাকে একটা সবাই বলতো। এই যে আমি আমার সোমেনদার কথা আসলো, ওনার ইন্টারভিউ করেছি বহুবার, রাজনীতির ইন্টারভিউ করেছি, আমি রাজনীতির মানুষদের ইন্টারভিউ করেছি। কেন করেছি? ইলেকশনের সময় সাধারণ মানুষ তো রাজনৈতিক লোকেদের কাছে পৌঁছাতে পারে না, সাহস পায় না। আমি সাহস করে আমার অ্যাকাউন্টে একটা নাম দিয়ে আমি করেছিলাম যে আপনাদের আমি কিছু প্রশ্ন করবো। তখন কিন্তু ওই হরকা বাহাদুর ছেত্রীও এসেছিলেন আমার কাছে, আমি ইন্টারভিউ করেছিলাম। আমি সব সোমেনদার তো করি, মাঝে মাঝেই করি, যে কোনো বিষয় হলেই করি।
আমার কিন্তু প্রথমে ওই রাজনীতি নিয়ে শুরু হলো যে মানুষের পিপলস ভয়েসটা আমি হতে চাই, হয়ে তাদেরকে কঠিন কঠিন প্রশ্নগুলো করলাম। ডক্টর মলয় করঞ্জাইয়ের ইন্টারভিউ করেছি আমি, স্কুল নিয়ে, কলেজ নিয়ে, শিলিগুড়ি কলেজের প্রিন্সিপালও ছিলেন। তো এইগুলো করেছি। এইগুলো করতে গিয়ে আমি কোনোদিন কোনো স্ক্রিপ্ট লিখতে যাইনি। যেমন আমার পরীক্ষা, স্কুল পরীক্ষা, কলেজ পরীক্ষা যেখানে হোক, আমি কিন্তু কখনো সাহিত্যের ক্ষেত্রে ওই যে আগে স্কুলে রচনা হোক, আমি যেই বইটা পড়তাম সেটা ডিটো কোনোদিনই লিখতাম না। আমি ওখানে কি রচনা আসবে আমি জানি না, রচনা আমি লিখবই। যদি আমি 50ও পাই, দ্যাট 50 ইজ আমি, নিজের কোনো 14টা মাস্টারের কপি করা 50 নয়। আমি কিন্তু সেই 50 পাওয়া, বা সেই 70 পাওয়া, বা সেই 35 পাওয়া, আমি জানি না কি পাওয়া, কিন্তু আমি যতটা পড়েছি, আমি যতটা জেনেছি, সেটা মনের কথা লিখে, একদম মনের কথা লিখে। তো আমি এখনো 700-800 কবিতা কমলাদির কাছে রয়ে গেছে, এগুলোর কি গতি? কমলাদি মানে দিদিমণিকে দিয়েছি আমি, এই জন্য ওনাকে পাওয়ার পরে উনি শর্টিং করে দেন, আমার খুব সুবিধা হয় যে কোনটা যাবে না যাবে। তারপর আমরা নেক্সট বই কবে পাচ্ছি? নেক্সট বই আমি জানি না, যে কোনোদিন হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, হয়ে যেতই। একটা এই অনুষ্ঠান ইত্যাদি, আমার যে প্রকাশক যিনি সুমিত্রা প্রকাশনী, উনি অপূর্ব গাঙ্গুলি, উনি তো 4টা বই করেই ফেললেন ওই বইমেলার মধ্যে 1 বছরের মধ্যে। তো আরো অনেক আছে, দেখি। ওই বাকি কর্মকাণ্ডগুলোর মধ্যে তো একটু ব্যস্ত থাকি, ওগুলো ছেড়েও দেওয়া যায় না। আমার অনেক কবিতার বই হলো, আমি অনেক কবিতায় পুরস্কার পেলাম। এর চেয়েও বেশি দরকার পড়ে আমার মানুষের পাশে দাঁড়ানোর। আমার একটা ইচ্ছা আছে, যেরকম এখন যেমন ওষুধটা আমরা দিচ্ছি অনেকে মিলে, সেটা সবাই ফ্রিতে ওষুধ দেন, ফ্রিতে অ্যালোপ্যাথি ওষুধ দেওয়া হয়, একটা সংস্থা আছে আমাদের। একটা সময় পর্যন্ত উনি একটা হসপিটাল বা নার্সিং হোমের একটা জায়গায় ব্যবস্থা করেছিলেন, সেখান থেকে এখন আর সেটা সম্ভব হচ্ছে না, উনি নিজেও সরে এসেছেন। আপাতত বাগডোগরাতেই চালিয়েছিলাম কিছুদিন। এখন আপাতত কোভিডের সময়টা বন্ধ হয়। এখন আপাতত বাড়িতে, বাগডোগরা শহরে বাড়িতে, ওখানে ফ্রিতে এলোপ্যাথি ওষুধ দেওয়া হচ্ছে আপনাদের, এবং ট্রিটমেন্ট ডাক্তারবাবু বসে, অবশ্যই ডাক্তারবাবু বসে সেখানে তাকে আপনাকে চেক করে ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে। বাগডোগরা শহরে যারা থাকেন বা আশেপাশে অঞ্চলে যারা থাকেন, অবশ্যই তারা জয়ন্তদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওখানে যেতে পারে, এবং জয়ন্তদার ফোন নাম্বার বা কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেখবেন, আমাদের এইখানে ভিডিওর নিচে দেখুন স্ক্রলিং হচ্ছে, ওটাও আপনারা দেখে যোগাযোগ করতে পারেন। এবং যারা এই রকম ভালো মনে কোনো স্বার্থ চিন্তা বা কোনো মুনাফা লোভী না হলে, মুনাফার চিন্তা করলে আসবেন না। এই ভদ্রলোক আপনাদের কোনো কিচ্ছু লাভ দিতে পারবেন না। যে লাভটা দিতে পারবেন তাতে আপনাদের পকেট ভরবে না, কিন্তু আপনাদের তাতে জীবন ভরবে, মন ভরবে, এই গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। সেই রকম যদি সেই লাভের অঙ্ক যদি জীবনের খাতায় ভরাতে চান, তাহলে অবশ্যই জয়ন্তদার সঙ্গে যোগাযোগ করুন, কারণ জয়ন্তদা নিজেও একটা যূথবদ্ধ জীবনে বিশ্বাস করেন, এবং যূথবদ্ধ জীবন ছাড়া সত্যিই বলছি শিশুকে পৃথিবীর বাসযোগ্য করে যাওয়া যায় না। আমরা আসুন আমাদের আগামী দিনে আমাদের এই পৃথিবীকে আরো সুন্দর করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাই, নয়তো আমরা কার কাছে কি রেখে যাব? আমাদের দায়বদ্ধতা কি? দায়বদ্ধতার কথা চিন্তা করে জয়ন্তদার সঙ্গে হাত মেলান, সকলে মিলে আরো বেঁধে বেঁধে থাকি, আরো একসাথে থাকি। আমাদের অনেক ভালো কাজ করে যেতে হবে, বড্ড কম সময় আমাদের হাতে। আর এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এইরকমই কোনো ভালো মনের মানুষ নিয়ে, ভালো জীবন যাপনের কিছু সমাধান নিয়ে। কারণ মানুষই দেখাতে পারেন কত সহজে জীবনটা কত সুন্দরভাবে হেসে খেলে কাটিয়ে দেওয়া যায়। সেই রকমই আবারও কোনো ম্যাজিশিয়ান নিয়ে ফিরে আসি আপনাদের কাছে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সঙ্গে সামলি। নমস্কার।